কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলব। যে জাপান আসার বেস্ট ৩ টা ওয়ে কি? সবচেয়ে ভালো ওয়ে জানতে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। তো আপনারা জাপানে বিভিন্নভাবে আসতে পারেন। স্টুডেন্ট হিসেবে আসতে পারেন বা আপনি জব করতে আসতে পারেন। কিন্তু বিভিন্ন ধরনের ভিসার ভিতরে কোনটা আসলে আপনার জন্য ভালো হবে, কোনটা আসলে আসার বেস্ট ওয়ে, সেটা কিভাবে বুঝবেন? আমার ভিডিওটি মেইনলি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা ব্যাচেলর্স করেছেন বা অনার্স করেছেন ওইসব স্টুডেন্টের জন্য। সবার জন্য না। তবে আপনারা জানার জন্য হলেও পুরা ভিডিওটি দেখতে পারেন। আমি এখন যে ৩ টি ওয়ে বলবো, সে ৩ টির মধ্যে কোনোটিই ১ নাম্বার না, কোনোটিই ৩ নাম্বার না। তবে আপনার ইজি টু হার্ড এর বেসিসে আমি ৩ থেকে ২ থেকে ১ এভাবে সাজাবো। তো ফার্স্ট অফ অল সবচেয়ে হার্ড যেটা ৩ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট ইন হিউম্যানিটিস বা ইন্টারন্যাশনাল সার্ভিসেস ভিসা। এটা হচ্ছে মূলত প্রফেশনালদের জন্য যারা আপনারা গ্র্যাজুয়েশন করেছেন অ্যান্ড যাদের এখনকার রুলস অনুসারে অ্যাটলিস্ট জাপানিজ লেভেল N2 আছে। N2 কি সেটা জানতে আমি পরে আরেকটি ভিডিও বানাবো। আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল, এই লেভেলের ল্যাঙ্গুয়েজটি হচ্ছে প্রফেশনাল লেভেলের জাপানিজ ল্যাঙ্গুয়েজ যেটা আপনার এই লেভেলে জব করতে হলে জাপানে জানতে হবে। তো আপনার যে প্রফেশনাল সার্ভিসেস যে ভিসাটি আছে বা ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল ইন্টারন্যাশনাল সার্ভিসের যে ভিসাটি আছে, সেটি পেতে হলে আপনার আগে জেএলপিটি N2 কমপ্লিট করতে হবে। আপনার ওই প্রমাণটা থাকতে হবে যে আপনি জেএলপিটি N2 পাস করেছেন। তারপর আপনি যেকোনো জাপানিজ কোম্পানির সাথে যোগাযোগ করে বা জাপানিজ বিভিন্ন জব হান্টিং ওয়েবসাইট আছে, আপনি এপ্লাই করলে আপনি জব পেয়ে যাবেন। আপনি যদি জাপানিজ কোম্পানির মাধ্যমে জব পেতে পারেন, তাহলে জাপানিজ কোম্পানি আপনাকে সিওই বা সার্টিফিকেট অফ এলিজিবিলিটি যেটাকে বলে, সেটি দিবে। তো আপনি আপনার কোম্পানি যদি আপনাকে সিওই পাঠায়, আপনি বাংলাদেশে ভিসার এপ্লাই করে জাপানে চলে আসতে পারবেন। আপনার ভালো কোম্পানি যেগুলো আছে, সেগুলো আপনাকে এয়ার ফেয়ার থেকে শুরু করে বাসা ভাড়ার সুবিধা থেকে বিভিন্ন ধরনের জাপানিজ ইঞ্জিনিয়ার বা জাপানিজ যে এই প্রফেশনাল জবের যে ফ্রেশার্সরা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, আপনিও এক্সাক্ট সেম লেভেলের সুযোগ সুবিধা পাবেন এইসব ভিসায়। তো বুঝে শুনে সব কাগজপত্র সুন্দরভাবে রেডি করে, সব নিয়মকানুন মেনে তারপর এপ্লাই করবেন। এই ভিসা সম্পর্কে ডিটেইলস আমি যে আপনি কিভাবে এপ্লাই করতে পারেন বা জেএলপিটি N2 শিখতে আপনার কত সময় লাগবে বা কিভাবে পড়লে আপনি তাড়াতাড়ি এটা ক্লিয়ার করতে পারবেন, এটা নিয়ে আমি ডিটেইলস ভিডিও দিব। যারা আপনারা ভিডিও চান তারা কমেন্ট করে জানাবেন। আমি মূলত এই ভিসাতে ইঞ্জিনিয়ারিং ভিসাতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে জাপানিজ কোম্পানিতে কাজ করছি। তারপর ২ নাম্বার যে ওয়েটা তা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন যে ব্যাচেলর্স করেছেন, তারা মাস্টার্স এর জন্য বা পিএইচডির জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপে জাপানে আসতে পারেন। বিভিন্ন ধরনের প্রাইভেট স্কলারশিপ আছে, সেগুলি সার্চ করতে পারেন। যদি আপনার লাক ভালো হয় পাবেন, আর না হলে সেলফ ফান্ডিং এও আসতে পারেন। এসে আপনি যদি কোনোমতে এখানকার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন করেন বা শেষ করেন, এই সময় আপনি ভাষা শিখলেন। তারপর আপনি জব সার্চ করে মানে এখানকার একবারে প্রফেশনাল ওয়েতে জবে ঢুকলেন। তো আপনি ভাষা শেখারও সময় পাইলেন, আর আপনার টাইমটাও লস হলো না। আপনি স্টাডিতে থাকতে পারলেন। তো এটা ২ নাম্বার ওয়ে। এরপর ১ নাম্বার যে ওয়েটা সেটা একটু কঠিন, কিন্তু সবচেয়ে ভালো ওয়ে যে ম্যাক্সড স্কলারশিপ। এই জাপানের যে মনোবুশু স্কলারশিপটি আছে, সেটি বাংলাদেশের যে থেকে ব্যাচেলর করা স্টুডেন্ট যারা আছে, তাদের মধ্যে যাদের রেজাল্ট ভালো, আপনার যদি প্রফেসরদের সাথে লিঙ্ক আপ থাকে, তারা আপনাকে একটি জাপানিজ প্রফেসরের সাথে পরিচয় করিয়ে দিলে, আপনি বিভিন্ন জাপানিজ প্রফেসরদেরকে মেইল করে তাদের মাধ্যমে আপনি যদি তাদের মাধ্যমে তাদের রিসার্চ টিমে আপনি যদি সিলেক্টেড হন, তাহলে তারা আপনাকে অফার লেটার হয়তোবা দিবে। দেন আপনি এটা দিয়ে আপনি নেক্সট স্কলারশিপে এপ্লাই করতে পারবেন। সেটা আপনি ইউনিভার্সিটি লাইন থেকেও এপ্লাই করতে পারেন বা এম্বাসি থেকেও এপ্লাই করতে পারেন। সেটা নিয়েও ডিটেইলস ভিডিও আমি কোনো একদিন আপলোড দিব। আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।